বাজেটে ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগের নজর দেওয়া হয়েছে দাবি অর্থমন্ত্রীর। দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বৃদ্ধি। বাজেট ঋণ নির্ভর ও জনবিরোধী বলছে জামায়াত। মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি দাবি এনসিপির। বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ মন্তব্য সিপিডির। কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাল খনন সহ উদ্বোধন করবেন বিভিন্ন প্রকল্প। জেলা জুড়ে উৎসবের আমেজ। এবং সীমান্ত উত্তেজনা প্রশমন ও দুদেশের সম্পর্ক উন্নয়নে দিল্লির অগ্রাধিকার বললেন নতুন হাইকমিশনার। পারস্পরিক সমঝোতায় সমস্যা সমাধানের আশা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছে ফারজানা ইয়াসমিন। অর্থনীতিকে শক্তিশালী করতে ঋণের প্রবণতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতার দিকে বাজেটে নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তাই দক্ষ জনশক্তি তৈরি করতে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। মনিরুল ইসলামের প্রতিবেদন। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা নিয়ে ঘোষিত হয়েছে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। ত্রিমাত্রিক বা 3R কৌশল এবারের বাজেটের মূল ভিত্তি। এতে মোট ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। বিপরীতে সরকারের মোট আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে ঘাটতি সংকুলনে সরকারের কৌশলও তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিশাল এই আয়ের সিংহভাগ অর্থাৎ 86.90% আসবে এনবিআর এর কর আহরণ থেকে। অনেকগুলো ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের ইন্টারনালি কস্ট অফ ডুইং বিজনেসটা যদি আমি কমাই আনতে পারি, এটার একটা ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপর আগামী দিনে হবে। সেটার প্রত্যেকটি প্রকল্পের পেছনে আমরা ক্রাইটেরিয়া করেছি, 4টা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ভ্যালু ফর মানি, একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে জব ক্রিয়েশন, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জিডিপির 1.39% থেকে বরাদ্দ বাড়িয়ে এবার সরাসরি 2% উন্নীত করা হয়েছে। প্রাথমিক শিক্ষকদের জন্য আসছে ওয়ান টিচার ওয়ান ট্যাব পলিসি। পিছিয়ে নেই স্বাস্থ্য খাত। সর্বজনীন চিকিৎসা সেবা নিশ্চিতে চালু হচ্ছে হেলথ কার্ড। নিয়োগ দেওয়া হচ্ছে 1 লাখ স্বাস্থ্যকর্মী ও 5,000 MBBS চিকিৎসক। এর আগে অর্থনীতিটা ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি, কিছু মানুষের জন্য অর্থনীতি, কিছু গোষ্ঠীর জন্য অর্থনীতি। যে মানুষগুলো অর্গানাইজ না, যারা পৃষ্ঠপোষকতা পায় নাই, যারা অর্থনীতির ভাবনার বাইরে ছিল, আমরা এই মানুষগুলোকে আনার চেষ্টা করেছি। অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করতে এবং বেকারত্ব দূরীকরণে স্টার্টআপ ও ফ্রিল্যান্সিং খাতকে করমুক্ত রাখা হয়েছে। সংকট কাটিয়ে দেশের সামষ্টিক অর্থনীতির পুনর্গঠনে এই বাজেট বড় মাইলফলক হিসেবে কাজ করবে। তবে বিশাল এই বড় বাজেটের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন সঠিক ও সময়োপযোগী বাস্তবায়ন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। প্রস্তাবিত জাতীয় বাজেটকে ঋণ নির্ভর, উচ্চাভিলাষী ও জনবিরোধী বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে বাজেটোত্তর প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। এতে রাজস্ব আয়ের বাস্তবসম্মত রূপরেখা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে জানান গোলাম পরোয়ার। এবারের বাজেটে দুর্নীতিবাজদের সুযোগ করে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন এই নেতা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। যে কথাটা বলা হয়েছে, 30% রিয়েল এস্টেটে বিনিয়োগ করে, আগে হয়তো 15% ছিল, এখন 19% 30% দিয়ে আপনি সারা করতে পারবেন। পার্সেন্টেজ যায় আপনি বলেন না কেন,
কিন্তু আপনি এখানে দুর্বৃত্তায়নকে কিন্তু কোটি টাকা দিচ্ছেন। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ঋণ নির্ভর উচ্চবিলাসী ও জনবিরোধী বাজেটে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। জনগণের আশা আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নের বার্তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশকে একটি স্বনির্ভর দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার রূপরেখাও এই বাজেটে পরিলক্ষিত হয়নি। ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এই বাজেটটা বিরাট ঋণ নির্ভর এবং সেই ঋণের মধ্যে ব্যাংক লোনের উপরে নির্ভরশীলতা, বিদেশ ঋণের উপরে নির্ভরশীলতা। বিএনপি সরকার ঘোষিত বাজেট বাস্তবায়নে কয়েকটি বড় বাধা দেখছেন এই জামাত নেতা। মেইন পাওয়ারই হচ্ছে আমাদের এনার্জি এবং জ্বালানি, তার দাম যে হারে বাড়ানো হয়েছে একেবারে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত, এটা একটা বড় প্রবলেম। লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি, যেটাকে ইনফ্লেশন বলা হয়, লাগামহীন ভাবে কিন্তু মূল্যস্ফীতি বাড়ছে। আর হচ্ছে বৈশ্বিক ও ভূ রাজনৈতিক অর্থনৈতিক যে অনিশ্চয়তা, এই তিনটা বড় বাধার কারণে এই বাজেট বাস্তবায়ন এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা খুব কঠিন হয়ে দাঁড়াবে সেই চ্যালেঞ্জ। এবারের বাজেটে দুর্নীতিবাজদের সুযোগ করে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী রাস্তা দেখিয়ে গিয়েছিল, এখন বিএনপি সরকার সেই রাস্তায় হাঁটছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ডক্টর আতিক মুজাহিদ। তিনি আরও বলেন, এটি উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বাজেট। বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই বাজেটে ঘাটতি ও প্রতারণার বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, সরকার প্রায় 2.5 লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ 4.5 লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছতে পারে। 26-27 সেশনে যে বাজেটটি দিয়েছে সেটাকে আমরা মনে করি একটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট, এবং অন্য কথায় যদি বলি একটা ফাঁপা বুলি আওয়াজ সর্বোচ্চ একটা প্রতারণামূলক বাজেট হয়েছে। বাজেটটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি, বরং আমরা চরমভাবে হতাশ এবং আমরা উদ্বিগ্ন প্রকাশ করতেছি। এই যে বাজেটের যে আকারটা রয়েছে এটা কমপ্লিটলি একটা কাল্পনিক এন্ড ইউটোপিয়ান হয়েছে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য অর্জন অসম্ভব বলে ধারণা করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শুক্রবার রাজধানীর লেকশোর হোটেলে এ নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বলেন, এই বাজেটটি এমন সময় দেয়া হয়েছে যখন অর্থনীতি বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এবং গেল প্রায় 4 বছর থেকে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। আরও জানাচ্ছেন এমআর আসাদ। পক্ষ থেকে আজকের জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট প্রস্তাবের উপর পর্যালোচনা দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এই পর্যালোচনায় বাজেটে প্রবৃদ্ধি অর্জনের পদক্ষেপ, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বিনিয়োগ পরিবেশ তুলে ধরা হয়। মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। কর্মসংস্থান ও বিনিয়োগ পরিবেশ নিয়েও ব্যাখ্যা দেন তিনি। ব্যাংক থেকে সরকারি অনেক বেশি পরিমাণে টাকা নিয়ে নেয়, তখন যদি এই ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য তার ঋণ প্রয়োজন হয়, তখন ঋণের একটা লিকুইডিটির একটা সমস্যা থাকবে। 2025-26 অর্থবছরকে ভিত্তি করে আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন বড় চ্যালেঞ্জ বলে মত দেন সংস্থার ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। এ সময় শ্রমবাজারকে গুরুত্ব দিয়ে রিজার্ভ শক্তিশালী করার পরামর্শও দেন তিনি। রেমিটেন্স তো আমাদের এখন একটা খুব বড় একটা আমাদের সেভিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। এই জায়গাটাতে আমরা কিভাবে আরো ভালোভাবে আমরা দক্ষ শ্রমিক পাঠাতে পারি। খেয়াল করেন, আমাদের 22-23 লাখের মতো প্রতি বছর আসে। রপ্তানি কত প্রবৃদ্ধি হয়েছে, আমদানি কত প্রবৃদ্ধি হয়েছে, রাজস্ব কত আদায় হয়েছে, প্রাইভেট সেক্টরের কত তারা ক্রেডিট আপটেক করেছেন, ইনফ্লেশন অ্যাকচুয়ালি কত হয়েছে, সেটা কিন্তু আমাদের কাছে চলে আসবে। তখন কিন্তু যখন আমরা পেছনে ফিরব এবং এই এখনকার প্রাক্কলনগুলি দেখব, তখন কিন্তু একটা প্রশ্ন এই বাজেটে সামনে চলে আসবে বাস্তবায়নের দিক থেকে, যে ভিত্তিটা তো আমরা ঠিকভাবে প্রাক্কলন করিনি। সরকার সুশাসন ও সংস্কারকে কতটা গুরুত্ব দেবে তার উপর প্রস্তাবিত বাজেটের সফলতা নির্ভর করছে বলেও মত দেন ডক্টর মুস্তাফিজ। বড় গুরুত্বপূর্ণ হলো যে তারা বাস্তবায়ন সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য। এমআর আসাদ,
মোহনা সংবাদ, ঢাকা। ২০ বছর পর কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে খাল পুনর্খনন, বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। তার আগমন ঘিরে এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। আমানুল হক বাবুলের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি কক্সবাজারে প্রথম সফর। সূচি অনুযায়ী শনিবার সকাল 8:30টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল 10টায় আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএম খালিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন সরকার প্রধান। এরপর দুপুর 12টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করবেন। সেখান থেকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ কক্সবাজারের ওয়াসিমের কবর জিয়ারাত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা ও প্রাণচাঞ্চল্য শুরু হয়েছে। জনাব তারেক রহমান আমাদের পিএমখালীতে আসতেছে, সেইটা আমরা পিএমখালীবাসীর গৌরবের বিষয়। তারেক রহমান খাল খাইতে এখন আবার নতুন ভাবে আবার খাল খারে মাই খুশি লাগে এখন বকুন। আমাদের পিএমখালীর উন্নয়ন, হাল চাষাবাসের অনেক উন্নয়ন। ইতোমধ্যে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা খাল এলাকা পরিদর্শন করেছেন। চলছে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতির কাজ। এলাকাবাসী খুবই আনন্দিত, উদ্বেলিত এবং আমরা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি যে আমাদের প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং পাতিলি খালটা পুনঃখনন করে দেবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফর সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। প্রতিটি কর্মসূচি ঘিরে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে আমরা কক্সবাজার জেলা পুলিশ সহ আমাদের অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং এর জন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। স্থানীয়দের প্রত্যাশা, পাতলি খালের পুনর্জাগরণের মাধ্যমে আবারও সেচ সুবিধা বাড়বে, উপকৃত হবেন হাজারো কৃষক এবং কৃষিভিত্তিক অর্থনীতিতে যুক্ত হবেন নতুন গতি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সীমান্তে উত্তেজনা প্রশমনের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার কথা বলেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। কর্মস্থলে যোগ দিতে দুপুরে যশোরে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যা সমাধানের আশা ব্যক্ত করেন তিনি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ঢাকাস্থ হাইকমিশনে যোগ দিতে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও তার সহধর্মিণী মৃণাল ত্রিবেদী। শুক্রবার দুপুর 12টার দিকে বাংলাদেশের মাটিতে পা রেখেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তুখোর রাজনীতিবিদ এই নব্য কূটনীতিক। বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। ত্রিবেদী বলেন, সুপ্রতিবেশী বাংলাদেশ ভারতের সীমান্তই শুধু অভিন্ন নয়, স্বপ্ন এবং চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক ও অভিন্ন। তাই এক্ষেত্রে পথ ভুল হওয়ার সুযোগ নেই। ভালোবাসা আর পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নাই, 60 অ্যাডেড, এখানটা 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে, বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না। হাইকমিশনার হিসেবে নিজের অগ্রাধিকারের প্রসঙ্গে তিনি বলেন, তার একমাত্র অগ্রাধিকার হলো বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক উন্নয়ন। দুই দেশ মিলেমিশে দ্রুততম সময়ে সব সমস্যার সমাধানের আশাও ব্যক্ত করেন তিনি। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা, তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আছে, একটা খালি বলে যায় সবাই খুশি হবে, ওই কাজটা করব। বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবন কুমার তুলসী দাস ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অফ প্রোটোকল আরিফ মাহমুদ বেনাপোল স্থলবন্দরে নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানান। ঐশী আলম, মোহনা সংবাদ।
কুষ্টিয়া দৌলতপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ 12 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর বিলগাতুয়া সীমান্ত দিয়ে এই পুশিনের চেষ্টা করা হয়। পরে প্রাকপুর সীমান্ত সংলগ্ন এলাকায় বিজিবি এবং স্থানীয় জনগণ তাৎক্ষণিকভাবে তাদের বাধা দেয়। বিজিবি ও স্থানীয়দের তোপের মুখে পুশ ইনের উদ্দেশ্যে আনা ব্যক্তিরা সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের 50 গজ অভ্যন্তরে অবস্থান করছে। এদিকে উত্তেজনা প্রশমনে আজ বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের কথা রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিক উপলক্ষে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্যাংকার্স অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া, এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। দুপুরে রাজধানীর মিরপুর কাফরুলের জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্যাংকার্স অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শেখ মোহাম্মদ জায়েদ আল ফাত্তা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব কাদের গনি চৌধুরী, অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ ফরিদুল আলম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী এবং জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফারহানা চৌধুরী বেবি। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যাংকার, পেশাজীবী নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবং সেই সময় যে কৃষিতে বিপ্লব হয়েছিল, যার ফলে এক সময় বাংলাদেশ থেকে কিন্তু চাল রপ্তানি হয়েছিল। তিনি যে অত্যন্ত দূরদর্শী সম্পন্ন রাষ্ট্রপতি ছিলেন তারই প্রমাণ তিনি তখন দেখেছিলেন, যার ফলে আপনারা কিন্তু এখন সেই কর্মসূচিগুলো কিন্তু আমরা অনুভব করি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় এক সমঝোতা হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি চলতি সপ্তাহের শেষেই শান্তি চুক্তি সই হতে পারে বলেও দাবি তার। এদিকে তেহরান এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির খসড়ায় অনুমোদন দেয়নি বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা। তবে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে এতে সই করার বিষয়টি তেহরান বিবেচনা করতে পারে এমন একটি সম্ভাবনা রয়েছে। বিস্তারিত রুমানা রুমার ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটেছে এবং তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। চলতি সপ্তাহের শেষেই এই চুক্তি সই হতে পারে বলে দাবি করেন ট্রাম্প। চুক্তি সই করা মাত্র হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে খুলে যাবে বলেও জানান তিনি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবিকে নিছক কল্পনা বলে উড়িয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ সংঘাত সমাধানের কূটনৈতিক প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলছে। ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, চূড়ান্ত চুক্তিতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো ভেঙে ফেলা, ক্ষেপণাস্ত্র উৎপাদনের সীমাবদ্ধতা আরোপ এবং অঞ্চলে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। ইরানে মার্কিন হামলায় স্থগিতের ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের সংখ্যা কিছুটা কমে আসছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। রুমানা রুমা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাজেটে ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগে নজর দেওয়া হয়েছে দাবি অর্থমন্ত্রীর। দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বৃদ্ধি। বাজেট ঋণ নির্ভর ও জনবিরোধী বলছে জামায়াত। মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি দাবি এনসিপি। বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ মন্তব্য সিপিডি। কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাল খনন সহ উদ্বোধন করবেন বিভিন্ন প্রকল্প। জেলা জুড়ে উৎসবের আমেজ।
এবং সীমান্ত উত্তেজনা প্রশমন ও দুদেশের সম্পর্ক উন্নয়নে দিল্লির অগ্রাধিকার, বললেন নতুন হাইকমিশনার। পারস্পরিক সমঝোতায় সমস্যা সমাধানের আশা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।